4 বছরের অবিরাম সংগ্রাম, অসীম ধৈর্য এবং অটুট স্বপ্নের পর দিল্লি থেকে আইএএস অফিসারের মর্যাদা নিয়ে ফিরে এলেন সেই স্বপ্নবাদ স্বামী। কিন্তু গ্রামের মাটিতে পা রাখতেই তার সামনে উন্মোচিত হল এক হৃদয় বিদারক দৃশ্য। নিজের প্রাণাধিক স্ত্রী এবং 2 তরুণী বোনকে কঠোর মজদুরির কাজ করতে দেখে তার পায়ের তলার মাটি যেন হঠাৎ করে সম্পূর্ণ সরে গেল। গ্রামের এক নির্জন প্রান্তে দাঁড়িয়েছিল একটি ছোট্ট কাঁচা ঘর, যার মাটির দেওয়ালগুলো যতই ভঙ্গুর হোক না কেন, ভেতরের বাসিন্দাদের মন ছিল ইস্পাতের মতো অটল, অবিচল এবং অসম্ভব শক্তিশালী। সেই ঘরে থাকতেন বরুণ, তার স্ত্রী শালিনী এবং তার 2 ছোট বোন সাক্ষী ও অনন্যা। বাবা মায়ের মৃত্যুর পর বরুণই হয়ে উঠেছিলেন ওই ঘরের একমাত্র সাহারা। সেই ছিলেন ভাই, সেই ছিলেন ছেলে, আর সেই ছিলেন ওই ঘরের একমাত্র উজ্জ্বল আশা। বরুণের স্বভাব ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির। তিনি সাধারণত কথা খুব কম বলতেন, কিন্তু যখনই তিনি কথা বলতেন তখন তার প্রতিটি শব্দে এক অনন্য সত্যতা এবং গভীর আত্মবিশ্বাস ফুটে উঠত। তার চোখে সর্বদা একটা স্বপ্ন ঝলমল করত, আইএএস অফিসার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নটা শুধু তার একার ছিল না, বরং তার সমগ্র পরিবারেরও স্বপ্ন ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগেই বরুণ উঠে পড়তেন। তিনি আঙিনায় রাখা পুরনো কাঠের টেবিলের পাশে বসে নিজের বইগুলো খুলে নিতেন। ঠান্ডা হাওয়া বইত, কিন্তু তিনি মন না হারিয়ে এক নাগাড়ে পড়ে যেতেন। শালিনী প্রতিদিন সকালে উঠে উনুন জ্বালাতেন। তিনি চুপচাপ বরুণের পাশে চা রেখে দিতেন আর তাকে অপলক নয়নে দেখতেন। শালিনীর মুখে ক্লান্তি থাকত, কিন্তু যখন তিনি বরুণকে পড়াশুনো করতে দেখতেন তখন তার মুখে এক অদ্ভুত শান্তি নেমে আসত। সাক্ষী আর অনন্যাও তাদের দাদাকে দেখে গর্ববোধ করত। সাক্ষী পড়াশোনায় খুব ভালো ছিল, আর অনন্যা তখনও ছোট ছিল, কিন্তু সেও তার দাদার মতো বড় হওয়ার স্বপ্ন দেখত। একদিন বিকেলের সময় ছিল, সূর্য ধীরে ধীরে ডুবছিল। বরুণ আঙিনায় বসেছিলেন আর শালিনী তার পাশে দাঁড়িয়েছিলেন। বরুণ অনেকক্ষণ ধরে নীরব ছিলেন। শালিনী অনুভব করলেন যে তিনি কিছু একটা গভীরভাবে ভাবছেন। তিনি আলতোভাবে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এত চুপ কেন? বরুণ তার দিকে তাকালেন। তার চোখে একটা স্পষ্ট সিদ্ধান্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দিল্লি যাব। শালিনী এটা শুনে কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো তিনি ভুল শুনেছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, দিল্লি কেন? বরুণ গভীর শ্বাস নিয়ে বললেন, আইএএস হওয়ার জন্য। এখানে থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব না। যদি আমাকে বড় কিছু করতে হয় তবে আমাকে দিল্লি যেতেই হবে। এটা শুনতেই শালিনীর হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি কখনো ভাবেননি যে বরুণ তাকে ছেড়ে এত দূরে চলে যাবেন। তখনই সাক্ষী আর অনন্যাও সেখানে এলো। তারা যখন এই কথা শুনল তাদের চোখে জল চলে এলো। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, দাদা, আপনি আমাদের ছেড়ে যাবেন না। বরুণ তাকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের জন্যই যাচ্ছি, যাতে একদিন তোমাদের কারো সামনে মাথা নত করতে না হয়। সেই রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না। শালিনী সারা রাত জেগে রইলেন। তার মনে ভয় ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ছিল অটুট বিশ্বাস। তিনি জানতেন যে তার স্বামী দুর্বল নয়। পরের দিন সকালে তিনি তার বাক্স থেকে নিজের বিয়ের গয়নাগুলো বের করলেন। ওই গয়নাগুলো তার কাছে খুব মূল্যবান ছিল, কিন্তু তার চেয়েও বেশি দামি ছিল বরুণের স্বপ্ন। তিনি গয়নাগুলো বরুণের হাতে রেখে দিলেন। বরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? শালিনী বললেন, এটা তোমার স্বপ্নের শুরু। বরুণের চোখে জল চলে এলো। তিনি বললেন, আমি এটা নিতে পারবো না। শালিনী হেসে বললেন, যদি তুমি এটা না নাও তবে আমি বুঝব যে তোমার নিজের স্বপ্নের উপর ভরসা নেই। বরুণ চুপ হয়ে গেলেন। তিনি গয়নাগুলো নিলেন। সেদিন তিনি তার স্ত্রীর চোখে এমন এক বিশ্বাস দেখলেন যা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলল। কিছুদিন পরেই সেই দিনটি এলো যখন বরুণকে দিল্লির জন্য রওনা হতে হবে। পুরো পরিবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। শালিনীর চোখের জল থামছিল না। সাক্ষী আর অনন্যা তাদের দাদার হাত ধরে দাঁড়িয়েছিল। বাসের আওয়াজ শোনা গেল। বরুণ তার স্ত্রী আর বোনদের দিকে তাকালেন। তিনি বললেন, আমি কথা দিচ্ছি, আমি আইএএস হয়ে ফিরব, আর সেদিন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তিনি শালিনীর চোখের জল মুছিয়ে দিয়ে বাসে উঠে পড়লেন। বাস ধীরে ধীরে এগিয়ে চলল। শালিনী, সাক্ষী আর অনন্যা তাকে চলে যেতে দেখল, যতক্ষণ না বাস তাদের চোখের আড়ালে চলে গেল। দিল্লি পৌঁছে বরুণের জীবন পুরোপুরি বদলে গেল। সেখানে নিজের বলতে কেউ ছিল না। তিনি একটা ছোট ঘরে থাকতেন, যেখানে শুধু একটা ভাঙা পাখা ছিল। অনেক সময় তার কাছে খাওয়ার টাকাও থাকত না। তিনি দিনে লাইব্রেরিতে যেতেন আর রাতে মজদুরি করতেন, যাতে নিজের খরচ চালাতে পারেন। অনেক রাত তিনি না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি কখনো হার মানলেন না।
ওদিকে গ্রামে শালিনী নিজের চোখের জল লুকিয়ে নিজের দায়িত্ব সামলে নিলেন। তিনি প্রতিদিন তার ননদদের খেয়াল রাখতেন। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষের নজর বদলাতে শুরু করল। বিক্রম প্রতাপ যে তাদের আত্মীয় ছিল, সে এখন প্রায়ই তাদের ঘরের আশেপাশে ঘুরঘুর করত। তার নজর ছিল সেই বাড়ি আর জমির ওপর। শালিনী তার উদ্দেশ্য বুঝতেন, কিন্তু তিনি চুপ থাকতেন, কারণ তিনি একা ছিলেন। সময় বয়ে চলল। শুরুতে বরুণের ফোন আসত। তিনি তার স্ত্রী আর বোনদের সাথে কথা বলতেন। কিন্তু একদিন হঠাৎ তার ফোন আসা বন্ধ হয়ে গেল। প্রথমে শালিনী ভাবলেন হয়তো তিনি পড়াশোনায় ব্যস্ত আছেন, কিন্তু যখন অনেক দিন কেটে গেল তখন তার বুক কাঁপতে শুরু করল। প্রতিদিন তিনি তার ফোনের অপেক্ষা করতেন। প্রতি রাতে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন, কিন্তু কোনো খবর এলো না। ধীরে ধীরে 1 মাস কাঁপল, তারপর 2 মাস, তারপর 1 বছর। গ্রামের লোক বলাবলি করতে শুরু করল। কেউ কেউ বলতো সে আর ফিরে আসবে না। এটা শুনে শালিনীর মন ভেঙে যেত, কিন্তু তিনি কখনো বিশ্বাস হারাননি। তিনি জানতেন তার বরুণ নিশ্চয়ই ফিরবে, কিন্তু তিনি জানতেন না যে আগামী সময় তার জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে এবং তার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা এখনও বাকি আছে। বরুণ চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস শালিনীর জন্য আশায় ভরা ছিল। প্রতি 2 বা 3 দিন অন্তর বরুণের ফোন চলে আসত। যখনই তার ফোন আসত, শালিনীর চোখে চকমকানি ফুটে উঠত। তিনি তাড়াতাড়ি সাক্ষী আর অনন্যাকে ডাকতেন আর বলতেন, দেখ তোদের দাদার ফোন এসেছে। সাক্ষী আর অনন্যা দৌড়ে তার কাছে আসত আর ফোনটাকে এমনভাবে ধরত যেন সেটা কোনো অমূল্য রত্ন। বরুণ সবসময় তাদের জিজ্ঞেস করতেন, তোরা সবাই ভালো আছিস তো, কোনো অসুবিধা নেই তো? আর প্রতিবার শালিনী একই জবাব দিতেন, আমরা সবাই ঠিক আছি, আপনি শুধু নিজের খেয়াল রাখুন আর পড়াশোনায় মন দিন। তিনি কখনো নিজের কষ্ট বা সমস্যার কথা বলতেন না, কারণ তিনি জানতেন যে যদি বরুণ দুশ্চিন্তা করে তবে তার স্বপ্ন দুর্বল হয়ে পড়বে। ধীরে ধীরে সময় বয়ে চলল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ, আর হঠাৎ বরুণের ফোন আসা বন্ধ হয়ে গেল। প্রথমে শালিনী ভাবলেন হয়তো তিনি পড়াশোনায় ব্যস্ত। তিনি নিজেকে বোঝালেন যে আইএএসের প্রস্তুতি সহজ নয়, তাতে পুরো মন দিতে হয়। কিন্তু যখন 1 মাস কেটে গেল আর বরুণের কোনো ফোন এলো না, তখন তার মনে ভয় বাসা বাঁধল। তিনি প্রতিদিন গ্রামের সেই ছোট মোবাইলের দোকানে যেতেন যেখান থেকে বরুণ ফোন করতেন, আর দোকানদারকে জিজ্ঞেস করতেন, দিল্লি থেকে কি কোনো ফোন এসেছে? দোকানদার প্রতিবার মাথা নেড়ে না বলে দিত। শালিনীর মন ভারী হয়ে উঠত, কিন্তু তিনি তাও আশা ছাড়তেন না। তিনি প্রতিদিন সন্ধ্যায় দরজার বাইরে দাঁড়িয়ে সেই রাস্তার দিকে তাকিয়ে থাকতেন যেখান দিয়ে বরুণ গিয়েছিল। তার মনে হতো হয়তো হঠাৎ তিনি সামনে চলে আসবেন আর বলবেন, আমি ফিরে এসেছি। কিন্তু প্রতিদিন শুধু অপেক্ষাই জুটত। ওদিকে গ্রামের লোকেদের নজর ধীরে ধীরে বদলাতে লাগল। আগে যেখানে লোকে শালিনীর সাথে সম্মানের সাথে কথা বলতো, এখন সেই লোকেরাই তার সামনে টিপ্পনি কাটত। একদিন যখন শালিনী কুয়োয় জল ভরতে গেলেন, তখন কিছু মহিলা নিজেদের মধ্যে বলাবলি করছিল। তাদের মধ্যে একজন মহিলা ফিসফিস করে বলল, যেই লোকের এত সময় ধরে কোনো পাত্তা নেই, সে আর কখনো ফিরে আসে না। অন্য মহিলাটি হেসে বলল, শহরে গিয়ে লোকে নিজের পুরনো জীবন ভুলে যায়। এটা শুনে শালিনীর মন ভেঙে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি চুপচাপ জল নিয়ে বাড়ি ফিরে এলেন। তিনি নিজের চোখের জল মুছলেন আর নিজেকে বললেন, আমার বরুণ এমন নয়, সে নিশ্চয়ই ফিরবে। কিন্তু আসল বিপদ এখনও শুরু হওয়া বাকি ছিল। বিক্রম প্রতাপ, যে বরুণের খুড়তুতো ভাই ছিল, সে এখন প্রকাশ্যে তাদের বাড়ির আশেপাশে আসতে শুরু করল। তার নজর ছিল সেই বাড়ি আর জমির ওপর। সে জানত যে এখন এই বাড়িতে কোনো পুরুষ নেই, আর এটাই সব হাতিয়ে নেওয়ার সুযোগ। একদিন দুপুরের সময় ছিল। শালিনী ঘরের ভেতরে রান্না করছিলেন, আর সাক্ষী ও অনন্যা আঙিনায় বসেছিল। তখনই হঠাৎ দরজায় জোরে আওয়াজ হলো। সাক্ষী ভয় পেয়ে দরজা খুলতে গেল। দরজার বাইরে বিক্রম প্রতাপ দাঁড়িয়েছিল। তার সাথে আরও 2 লোক ছিল। তার চোখে অহংকার পরিষ্কার দেখা যাচ্ছিল। সে কিছু না বলেই ঘরের ভেতরে চলে এলো আর চারদিকে দেখতে লাগলো যেন সে এই বাড়ির মালিক। শালিনী সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন এসেছেন? বিক্রম প্রতাপ হেসে বলল, তোমাদের এই ঘর খালি করতে হবে। এটা শুনে শালিনী চমকে গেলেন। তিনি বললেন, এটা আমাদের ঘর, আমরা কেন এটা খালি করব? বিক্রম প্রতাপ পকেট থেকে কিছু কাগজ বের করল আর তার সামনে ছুঁড়ে দিল। সে বলল, বরুণ এই ঘর আর জমি আমার কাছে বিক্রি করে দিয়েছে, এখন এই সব আমার। এটা শুনতেই শালিনীর পায়ের তলার মাটি সরে গেল। তিনি কাঁপা গলায় বললেন, এটা মিথ্যে কথা, আমার স্বামী এমন কাজ কখনো করতে পারেন না।
বিক্রম প্রতাপের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, সত্যি এটাই, আর যদি তোমরা এখনই ঘর খালি না করো তবে আমি তোমাদের জোর করে বাইরে বের করে দেব। শালিনী নিজের পুরো সাহস জোগাড় করে বললেন, আমরা কোথাও যাব না। এটা শুনতেই বিক্রম প্রতাপ তার লোকেদের ইশারা করল। পরের মুহূর্তেই ওই লোকগুলো ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিতে লাগল। বাসনপত্র, জামা কাপড়, বইপত্র সব আঙিনায় ছড়িয়ে গেল। সাক্ষী আর অনন্যা কাঁদতে লাগল। শালিনী তাদের বাঁচানোর চেষ্টা করতে থাকলেন, কিন্তু তিনি একা ছিলেন। গ্রামের লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখল, কিন্তু কেউ তাদের সাহায্য করতে এলো না। কিছুক্ষণের মধ্যেই তাদের ঘর তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। শালিনী, সাক্ষী আর অনন্যা এখন রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের কাছে না ছিল ঘর, না ছিল কোনো সাহারা। সেদিন আকাশও যেন তাদের দুঃখ বুঝতে পারছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। তিনজন ভিজতে ভিজতে রাস্তার ধারে বসে পড়ল। সাক্ষী কাঁদতে কাঁদতে বলল, বৌদি, এখন আমরা কোথায় যাব? শালিনীর কাছে কোনো উত্তর ছিল না। তিনি তার বোনদের জড়িয়ে ধরলেন আর বললেন, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাদের কিছু হতে দেব না। সেই রাতে তিনজন মন্দিরের বাইরে বসে রাত কাটাল। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার চেয়েও বেশি ঠান্ডা তাদের মনে ছিল। পরের দিন শালিনী সিদ্ধান্ত নিলেন যে তিনি হার মানবেন না। তিনি গ্রামের ক্ষেতে কাজ চাইতে গেলেন। ক্ষেতের মালিক তাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বলল, কাজ মিলবে, কিন্তু মজদুরি খুব কম পাবে। শালিনী কোনো কথা না বলে মাথা নিচু করে নিলেন, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল। এখন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজদুরি করত। তাদের নরম হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তাদের পায়ে ব্যথা থাকত, অনেক সময় তাদের খালি পেটে শুতে হতো। কিন্তু শালিনী কখনো হার মানলেন না। তিনি প্রতি রাতে তার বোনদের সান্ত্বনা দিতেন আর বলতেন, তোদের দাদা নিশ্চয়ই ফিরবে। কিন্তু তিনি জানতেন না যে ভাগ্য এবার এমন এক মোড় নিতে চলেছে যা তাদের জীবন চিরতরে বদলে দেবে। গ্রামের সেই সকালে এক অন্যরকম চঞ্চলতা ছিল। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের লোক নিজের নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছিল। সরপঞ্চের বাড়ির সামনে লোকেদের ভিড় জমেছিল। প্রত্যেকে একই কথা বলছিল যে আজ জেলা সদর থেকে নতুন আইএএস অফিসার গ্রাম পরিদর্শনে আসতে চলেছেন। সরপঞ্চ বারবার লোকেদের বোঝাচ্ছিল, খেয়াল রেখো, কোনো ভুল যেন না হয়, উনি খুব কড়া অফিসার। গ্রামের গলিগুলো পরিষ্কার করা হচ্ছিল। ভাঙা দেওয়ালগুলোকে তাড়াতাড়ি মাটি দিয়ে ঢাকা হচ্ছিল, যেন গ্রাম নিজের আসল অবস্থা লুকানোর চেষ্টা করছে। কিন্তু গ্রামের প্রান্তে, যেখানে ক্ষেত শুরু হতো, সেখানে সেই একই সত্য দাঁড়িয়েছিল যা কেউ মুছতে পারত না। শালিনী, সাক্ষী আর অনন্যা ক্ষেতে মজদুরি করছিল। তাদের হাত কাদায় মাখামাখি ছিল, কপালে ঘাম আর চোখে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। রোদ ধীরে ধীরে চড়া হচ্ছিল, কিন্তু তারা না থেমেই কাজ করে যাচ্ছিল, কারণ যদি তারা থামত তবে তারা সেই দিনের মজদুরি পেত না। সাক্ষী আলতো করে বলল, বৌদি, আজ পুরো গ্রাম এত পরিষ্কার কেন করা হচ্ছে? শালিনী মাটি তুলতে তুলতে বললেন, শুনেছি কোনো বড় অফিসার আসতে চলেছেন। অনন্যা মাসুমের মতো জিজ্ঞেস করল, ওই অফিসার কি আমাদের সাহায্য করবে? এটা শুনে শালিনী কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তিনি তার বোনের দিকে তাকালেন আর হালকা হাসির সাথে বললেন, মা, এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না। প্রত্যেককে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কিন্তু তার মনের ভেতরে কোথাও না কোথাও একটা হালকা আশার আলো নিশ্চয়ই জেগেছিল, যা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। তখনই হঠাৎ দূর থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। গ্রামের দিকে সাদা রঙের অনেকগুলো গাড়ি দ্রুতগতিতে আসছিল। তাদের আগে ছিল পুলিশের গাড়ি। খেতে কাজ করা বাকি মজুররাও থমকে দাঁড়িয়ে দেখতে লাগল। পুরো গ্রাম রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। শালিনী, সাক্ষী আর অনন্যাও কাজ থামিয়ে দূর থেকে দেখার চেষ্টা করল, কিন্তু তারা বেশি মনোযোগ দিতে পারল না, কারণ তাদের ভয় ছিল যদি মালিক তাদের কাজ করতে না দেখে তবে সে তাদের মজদুরি কেটে নেবে। ওদিকে রাস্তায় গাড়ির বহর থেমে গিয়েছিল। মাঝখানের গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে একজন লম্বা, মজবুত আর আত্মবিশ্বাসে ভরপুর মানুষ বাইরে নামল। সে সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছিল, চোখে কালো চশমা ছিল, আর তার মুখে এক গাম্ভীর্য ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। সরপঞ্চ তখনই তার সামনে ঝুঁকে পড়ে বলল, স্বাগত স্যার, আমাদের গ্রামে আপনাকে স্বাগত। সেই মানুষটি কোনো কথা না বলে চারদিকে দেখতে লাগল। তার চোখ যেন কাউকে খুঁজছিল। হঠাৎ তার নজর দূরে খেতে কাজ করা 3 মহিলার ওপর পড়ল। তারা 3 জন রোদে ঝোঁকে মাটি তুলছিল। সেই মানুষটির পা হঠাৎ থমকে গেল। তার বুক জোরে ধরফড় করতে লাগল। সে ভালো করে দেখল, ওই মুখ, ওই চলন, সে অন্য কেউ হতেই পারে না। ওটা শালিনী ছিল, আর তার সাথে তার 2 ছোট বোন সাক্ষী ও অনন্যা। তার হাত কাঁপতে লাগল,
তার চোখের সামনে 4 বছর আগের সেই দিনটি ভেসে এলো যখন তিনি তাদের ছেড়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যখন তিনি ফিরবেন তখন তার স্ত্রী আর বোনেরা খুশিতে তাকে স্বাগত জানাবে, কিন্তু আজ তারা মজদুরি করছিল। এই দৃশ্য তার মনকে ভেঙে দিচ্ছিল। ওদিকে শালিনী মাটি তুলছিলেন, তখনই তার মনে হল যেন কেউ তাকে এক নাগাড়ে দেখছে। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার নজর সেই মানুষটির ওপর পড়ল যে দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রথমে তো তিনি তাকে চিনতে পারলেন না, কিন্তু যখন সেই মানুষটি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল তখন তার হৃদস্পন্দন বেড়ে গেল। যত সে কাছে আসছিল শালিনীর চোখ বড় হয়ে যাচ্ছিল। তার ঠোঁট কাঁপতে লাগল, তার হাত থেকে মাটি পড়ে গেল। ওই মানুষটি অন্য কেউ নয়, তার স্বামী বরুণ ছিল। 4 বছর পর আজ তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। সাক্ষী আর অনন্যাও যেই তাদের দাদাকে দেখল তারা স্তব্ধ হয়ে গেল। অনন্যার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে ধীরে ধীরে বলল, দাদা। এই শব্দটা শুনতেই বরুণ নিজেকে সামলাতে পারলেন না। তিনি দ্রুত তাদের কাছে এলেন, তার চোখে জল ছিল। তিনি তার বোনদের জড়িয়ে ধরলেন। সাক্ষী আর অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। 4 বছরের যন্ত্রণা সেই চোখের জলে বয়ে যাচ্ছিল। কিন্তু শালিনী এখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু তার মনে অনেক প্রশ্ন ছিল। বরুণ তার দিকে তাকালেন, তার গলা কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, শালিনী। এটা সেই একই গলার স্বর ছিল যার অপেক্ষা শালিনী 4 বছর ধরে করেছিলেন। কিন্তু আজ সেই স্বরে খুশি নয়, যন্ত্রণা ছিল। শালিনীর চোখ দিয়ে জল বইতে লাগল। তিনি ধীরে ধীরে বললেন, আপনার আসতে 4 বছর লেগে গেল। তার শব্দের মধ্যে অভিযোগ ছিল, ব্যথা ছিল, কিন্তু ভালোবাসাও ছিল। বরুণের কাছে কোনো জবাব ছিল না। তিনি শুধু এটুকুই বললেন, আমাকে ক্ষমা করে দাও। তখনই সাক্ষী কাঁদতে কাঁদতে বলল, দাদা, আপনি কোথায় ছিলেন? আপনি কি জানেন আমাদের সাথে কি হয়েছে? বরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অনন্যা কাঁদতে কাঁদতে বলল, বিক্রম প্রতাপ আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। ও বলেছে যে আপনি ঘরটা ওর কাছে বিক্রি করে দিয়েছেন। এটা শুনতেই বরুণের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখে মুখে রাগ ফুটে উঠল। তিনি বললেন, এটা মিথ্যে কথা, আমি এমন কাজ কখনো করিনি। শালিনী তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম যে আপনি এমনটা করতে পারেন না, কিন্তু আমাদের কোনো সাহারা ছিল না। এটা শুনে বরুণের মন ভেঙে গেল। তিনি তার স্ত্রী আর বোনদের অবস্থা দেখলেন। তাদের হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তাদের পরনের কাপড় পুরনো হয়ে গিয়েছিল, তাদের মুখে যন্ত্রণার ছাপ ছিল। তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। এখন তিনি শুধু তাদের স্বামী আর ভাই ছিলেন না, এখন তিনি এই জেলার IAS অফিসার। আর এখন তিনি তার পরিবারের সাথে হওয়া প্রতিটা অন্যায়ের হিসেব নেবেন। তিনি নিজের চোখের জল মুছলেন আর দৃঢ় গলায় বললেন, এখন সব কিছু বদলে যাবে। বরুণের গলায় যে দৃঢ়তা ছিল তা শুনে শালিনী, সাক্ষী আর অনন্যা তিনজনই তার দিকে তাকাতে লাগল। সেই বরুণই ছিলেন, কিন্তু তাও তিনি আগের মতো ছিলেন না। তার মুখে এখন এক আলাদা আত্মবিশ্বাস ছিল, এমন এক শক্তি ছিল যা আগে কখনো ছিল না। কিন্তু সেই শক্তির পেছনে একজন স্বামীর কষ্ট আর একজন ভাইয়ের বেদনাও পরিষ্কার দেখা যাচ্ছিল। খেতে কাজ করা বাকি মজুররা আর ক্ষেতের মালিকও এখন বুঝে গিয়েছিল যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং এই জেলার IAS অফিসার। কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে গেল যে নতুন IAS অফিসার অন্য কেউ নয়, বরং এই গ্রামেরই বরুণ, যে 4 বছর আগে এখান থেকে গিয়েছিল। গ্রামের যে লোকেরা আগে শালিনী আর তার বোনদের দুর্বল ভাবত, তারা এখন ভয় আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বরুণ ধীরে ধীরে তার বোনদের হাত ধরলেন। তাদের হাতে পড়ে থাকা ফোসকাগুলো দেখে তার বুক কেঁপে উঠল। তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, তোমরা এসব কি করে সহ্য করলে? সাক্ষীর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, দাদা, আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। যদি আমরা কাজ না করতাম তবে না খেয়ে মরে যেতাম। অনন্যা বলল, প্রতিদিন আমরা আপনার অপেক্ষা করতাম। আমাদের বিশ্বাস ছিল যে আপনি নিশ্চয়ই ফিরবেন। এটা শুনে বরুণের চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন। তিনি শালিনীর দিকে তাকালেন। শালিনী এখনও চুপ ছিলেন। তার মুখে 4 বছরের যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। বরুণ আলতো করে বললেন, এখন আর তোমাদের এসব সহ্য করার দরকার নেই। তারপর তিনি তার সাথে আসা পুলিশ অফিসারদের দিকে তাকালেন আর কড়া গলায় বললেন, এক্ষুনি বিক্রম প্রতাপকে আমার সামনে নিয়ে আসা হোক। তার গলায় এতটাই আদেশ ছিল যে পুলিশ অফিসাররা তৎক্ষণাৎ তৎপর হয়ে উঠল। গ্রামের লোক অবাক হয়ে এসব দেখছিল। সেই বিক্রম প্রতাপ, যে নিজেকে এই গ্রামের সবথেকে শক্তিশালী লোক মনে করত, এখন তার জন্য পুলিশ পাঠানো হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ বিক্রম প্রতাপের বাড়িতে পৌঁছে গেল।
সেই সময় বিক্রমপ্রতাপ তার আঙিনায় বসে হুঁকো খাচ্ছিল। যখন সে পুলিশকে নিজের বাড়ির সামনে দেখল, সে ঘাবড়ে গেল। পুলিশ অফিসার কড়া গলায় বলল, তোমাকে জেলা শাসক সাহেব ডেকেছেন। এটা শুনতেই বিক্রমপ্রতাপের মুখের রং উড়ে গেল। সে বুঝতে পারল যে বড় কিছু একটা হতে চলেছে। কিছুক্ষণ পরেই পুলিশ তাকে নিয়ে সেই খেতে পৌঁছল যেখানে বরুণ দাঁড়িয়েছিলেন। যেই বিক্রমপ্রতাপের নজর বরুণের ওপর পড়ল, তার হাত থেকে হুঁকো পড়ে গেল। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যার পরিবারকে সে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেই আজ আইএএস অফিসার হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বরুণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। তার চোখে রাগ ছিল, কিন্তু গলা ছিল শান্ত। তিনি বললেন, চিনতে পারছো আমাকে? বিক্রমপ্রতাপের ঠোঁট কাঁপতে লাগল। সে ভয় পেয়ে বলল, বরুণ? বরুণ বললেন, হ্যাঁ, সেই বরুণ যাকে তুমি দুর্বল ভেবেছিলে, সেই বরুণ যার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুমি আমার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছিলে। বিক্রম প্রতাপের কাছে কোনো উত্তর ছিল না। তার অহংকার এখন ভয়ে বদলে গিয়েছিল। বরুণ পকেট থেকে সেই কাগজগুলো বের করলেন যা পুলিশ বিক্রম প্রতাপের বাড়ি থেকে উদ্ধার করেছিল। তিনি বললেন, এই জাল কাগজ বানিয়ে তুমি আমার বাড়ি দখল করে নিয়েছিলে। কি ভেবেছিলে যে তুমি বেঁচে যাবে? বিক্রম প্রতাপ কাঁপতে লাগল। সে বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এটা শুনে বরুণের চোখে আগুন জ্বলে উঠল। তিনি কড়া গলায় বললেন, যখন আমার স্ত্রী আর আমার বোনেরা রাস্তায় ছিল, তখন তো তোমার তাদের অসহায়তার ওপর দয়া হয়নি। আজ আমি তোমাকে কেন ক্ষমা করব? তারপর তিনি পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে আদেশ দিলেন, একে এক্ষুনি গ্রেফতার করো আর এর বিরুদ্ধে জালিয়াতি ও সম্পত্তি দখলের মামলা দায়ের করো। পুলিশ তৎক্ষণাৎ বিক্রম প্রতাপকে ধরে ফেলল। সে কাঁদতে লাগল, অনুনয় বিনয় করতে লাগল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো গ্রামের সামনে তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। গ্রামের যে লোকেরা আগে তামাশা দেখছিল, তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা নিজেদের ভুল বুঝতে পারছিল। সরপঞ্চ ধীরে ধীরে বরুণের কাছে এলো। তার হাত জোর করা ছিল। সে লজ্জিত হয়ে বলল, আমাদের ক্ষমা করে দিন সাহেব, আমরা আপনার স্ত্রী আর বোনদের সাহায্য করতে পারিনি। বরুণ তার দিকে তাকালেন। তার চোখে কষ্ট ছিল। তিনি বললেন, যখন তাদের আপনাদের দরকার ছিল, তখন আপনারা সবাই চুপ ছিলেন, কিন্তু এখন সব বদলে যাবে। এখন এই গ্রামে কারোর সাথে অন্যায় হবে না। তারপর তিনি শালিনীর দিকে ফিরলেন। তার চোখে জল ছিল। তিনি আলতো করে বললেন, এখন থেকে তোমাকে আর কোনো দুঃখ সহ্য করতে হবে না। শালিনীর চোখ দিয়ে জল বইতে লাগল। 4 বছরের যন্ত্রণা, 4 বছরের অপেক্ষা আজ গিয়ে শেষ হল। কিন্তু তার মনে এখনও একটা প্রশ্ন ছিল, এমন একটা প্রশ্ন যার উত্তর শুধু বরুণই দিতে পারতেন। সেই প্রশ্নটা ছিল, এই 4 বছর বরুণ কোথায় ছিলেন? তিনি কেন কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি? আর এই প্রশ্নটাই এখন তাদের সম্পর্কের সবথেকে বড় পরীক্ষা হতে চলেছিল। গ্রামে ধীরে ধীরে সব শান্ত হতে শুরু করল, কিন্তু শালিনীর মনের ভেতরে যে তুফান চলছিল তা এখনও থামেনি। বিক্রম প্রতাপের গ্রেফতারির পর গ্রামের লোক নিজের নিজের বাড়ি ফিরে গিয়েছিল। ক্ষেত আবার ফাঁকা হয়ে গিয়েছিল। রোদ ধীরে ধীরে কমে আসছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন 4 বছরের কষ্ট এখনও সেই বাতাসে ভাসছে। শালিনী সেখানেই দাঁড়িয়েছিলেন। তার চোখ মাটির দিকে নামানো ছিল। বরুণ তার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার কাছে কোনো শব্দ ছিল না। তিনি আইএএস অফিসার ছিলেন। তার কাছে পুরো জেলার ক্ষমতা ছিল, কিন্তু এই মুহূর্তে তিনি ছিলেন শুধুই একজন স্বামী, যে তার স্ত্রীর চোখে নিজের জন্য উত্তর খুঁজছেন। সাক্ষী আর অনন্যা কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাদের দাদাকে দেখে খুশি ছিল, কিন্তু তারাও বুঝতে পারছিল যে শালিনীর মনে এখনও অনেক কষ্ট আছে। শালিনী ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে জল ছিল, কিন্তু গলা ছিল স্থির। তিনি জিজ্ঞেস করলেন, একটা কথা বলুন, এই 4 বছরে আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নটা শুনে বরুণের মনে যেন কোনো ভারী পাথর পড়ল। তিনি জানতেন যে এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, বরং 4 বছরের অপেক্ষা, কষ্ট আর ভাঙা বিশ্বাসের আর্তনাদ। তিনি দীর্ঘশ্বাস নিলেন। তার চোখও ভিজে এলো। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, যেদিন আমি দিল্লি পৌঁছালাম, সব কিছু নতুন ছিল। নিজের বলতে কেউ ছিল না, কোনো সাহারা ছিল না। আমি একটা ছোট ঘরে থাকতাম, যেখানে না ঠিকমতো আলো ছিল, না হাওয়া। অনেক সময় আমার কাছে খাওয়ার টাকাও থাকত না, কিন্তু প্রতিবার যখন আমি দুর্বল হয়ে পড়তাম, আমার তোমার মুখটা মনে পড়ত, আর আমি আবার উঠে দাঁড়াতাম। আমি প্রতিদিন লাইব্রেরিতে পড়তাম, রাতে মজদুরি করতাম, যাতে নিজের খরচ চালাতে পারি। তিনি কিছুক্ষণের জন্য থামলেন। তার চোখের সামনে সেই সময়টা আবার জীবন্ত হয়ে উঠল। তিনি আরও বললেন, একদিন যখন আমি লাইব্রেরি থেকে ফিরছিলাম, রাত অনেক হয়েছিল, রাস্তা প্রায় ফাঁকা ছিল।
তখনই হঠাৎ পেছন থেকে একটা দ্রুত গতির গাড়ি এলো আর আমাকে জোরে ধাক্কা দিয়ে চলে গেল। এটা শুনতেই শালিনীর শ্বাস আটকে গেল। সাক্ষী আর অনন্যাও ভয়ে কেঁপে উঠল। বরুণ বলতে লাগলেন, সেই ধাক্কার পর আমার আর কিছু মনে নেই। যখন আমার চোখ খুলল আমি হাসপাতালে ছিলাম। আমার মাথায় গুরুতর চোট লেগেছিল। ডাক্তার জানালেন যে আমি অনেক দিন ধরে অজ্ঞান ছিলাম। যখন আমার জ্ঞান ফিরল আমার কিছুই মনে ছিল না, এমনকি নিজের নামটাও মনে ছিল না। আমার যে কোনো পরিবার আছে, কোনো স্ত্রী আছে, কোনো বোন আছে, এসব কিছুই আমার মনে ছিল না। আমার স্মৃতিশক্তি পুরোপুরি চলে গিয়েছিল। এটা শুনতেই শালিনীর চোখ দিয়ে জল পড়তে লাগল। তার বুক কেঁপে উঠল। তিনি কখনো ভাবেননি যে বরুণের সাথে এমন কিছু হয়েছে। বরুণ বললেন, ডাক্তাররা আমার চিকিৎসা করলেন। তারা বললেন যে আমার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে পারে, কিন্তু তাতে সময় লাগবে। সেই সময় আমার কাছে কোনো কাগজ ছিল না, কোনো ফোন ছিল না যা দিয়ে আমি কারো সাথে যোগাযোগ করতে পারি। আমি একদম একা ছিলাম। আমি প্রতিদিন নিজেকে মনে করার চেষ্টা করতাম, কিন্তু কিছুই মনে আসত না। তার গলা কাঁপছিল। তিনি বললেন, তারপর একদিন প্রায় ১.৫ বছর পর হঠাৎ আমার সবকিছু মনে পড়ে গেল। আমার তোমার মুখ মনে পড়ল, আমাদের বিয়ে মনে পড়ল, আমার বোনদের কথা মনে পড়ল, আমার গ্রাম মনে পড়ল, আমার স্বপ্নের কথা মনে পড়ল। সেদিন আমি অনুভব করলাম যে আমি কে এবং আমাকে কি করতে হবে। শালিনী চুপচাপ তার কথা শুনছিলেন। তার মনের কষ্ট ধীরে ধীরে গলে যাচ্ছিল। বরুণ আরও বললেন, সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি আমার স্বপ্নকে অসম্পূর্ণ রাখব না। আমি আগের চেয়েও বেশি পরিশ্রম শুরু করলাম। আমি দিন রাত পড়াশোনা করলাম। আমি আমার পুরো শক্তি লাগিয়ে দিলাম, আর অবশেষে আমি আইএএস পরীক্ষায় পাশ করলাম। যেদিন আমি জানতে পারলাম যে আমি আইএএস হয়ে গিয়েছি, সেদিন সবথেকে আগে আমার তোমার কথা মনে পড়ল। আমি তখনই তোমার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার ট্রেনিং শুরু হয়ে গেল। যেই আমার ট্রেনিং শেষ হলো, আমি সবথেকে আগে এই গ্রামে আসার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি জানতাম যে আমার আসল পৃথিবী এখানেই। এটা শুনতেই শালিনীর মনের ৪ বছরের কষ্ট চোখের জল হয়ে বেরিয়ে এলো। তিনি কখনো ভাবেননি যে তার স্বামী এত কষ্ট আর সংগ্রামের মোকাবিলা করেছে। তিনি ধীরে ধীরে বরুণের দিকে পা বাড়ালেন। তার চোখে এখন আর কোনো অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা। তিনি কাঁপা কাঁপা হাতি বরুণের মুখ ছুঁয়ে বললেন, আপনি জানেন, আমি কখনো আপনার অপেক্ষা করা ছাড়িনি। আমার সব সময় বিশ্বাস ছিল যে আপনি নিশ্চয়ই ফিরবেন। এটা শুনে বরুণ নিজেকে আর আটকে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি শালিনীর হাত ধরে ফেললেন। ৪ বছরের কষ্ট, ৪ বছরের অপেক্ষা সেই মুহূর্তেই শেষ হয়ে গেল। সাক্ষী আর অনন্যাও তাদের দাদা আর বৌদির কাছে চলে এলো। ৪ জন একে অপরকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা শুধু একটা মিলনের মুহূর্ত ছিল না, বরং ৪ বছরের সংগ্রাম, কষ্ট আর বিশ্বাসের জয়ের মুহূর্ত ছিল। পরের দিনই বরুণ নিজের ক্ষমতা ব্যবহার করে তার বাড়ি আবার ফিরে পেলেন। তিনি সেই পুরনো বাড়িটাকে আবার নতুন করে বানাতে শুরু করলেন। এখন সেই বাড়ি আগের চেয়েও বেশি মজবুত আর সুন্দর হতে চলেছিল। গ্রামের লোক এখন শালিনী আর তার বোনদের সম্মানের চোখে দেখতে শুরু করল। সেই একই লোক যারা আগে তাদের নিয়ে ঠাট্টা করত, তারা এখন তাদের সামনে মাথা নত করত। কয়েক মাস পরে সাক্ষী তার পড়াশোনা আবার শুরু করল, আর অনন্যাও কলেজে ভর্তি হল। এখন তারা আর মজুর নয়, বরং নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। এক বিকেলে যখন সূর্য ডুবছিল, শালিনী আঙিনায় দাঁড়িয়েছিলেন। বরুণ তার কাছে এলেন। তিনি আলতো করে বললেন, এখন থেকে আর কখনো তোমাকে একা ছাড়ব না। শালিনী হাসলেন। তিনি বললেন, আমি জানি। সেদিন সেই ছোট ঘরে শুধু ৪ জন মানুষ ছিল না, সেখানে ছিল একটা বিশ্বাস, একটা সম্মান আর এমন এক ভালোবাসা যা সব প্রতিকূলতাকে হারিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছিল। তাদের এই গল্প এই কথারই সাক্ষী হয়ে রইল যে যদি বিশ্বাস খাঁটি হয়, তবে সময়ে যত কঠিনই হোক না কেন, শেষ পর্যন্ত জয় তারই হয় যে হার মানে না।